হ্যালো স্টুডেন্ট, আমি সৌমিক আবারও চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 12-এর জন্য স্থির তড়িতের ওপর লেকচার 6 নিয়ে। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তড়িৎ বলরেখা আর তড়িৎ দ্বিমেরু। এর আগে কিন্তু অলরেডি 5টা লেকচার চলে এসেছে, 3টে থিওরি লেকচার আর 2টো প্রবলেমের লেকচার। আর আজকে আমরা লেকচার 6 পড়ব, যেখানে আমরা তড়িৎ বলরেখা সম্পর্কে আলোচনা করব আর তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বলরেখা এবং তড়িৎ দ্বিমেরু খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু স্টুডেন্টরা কী করে ওপরে এটা পড়ে চলে যায়, সেই জন্যে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। তো চলো তড়িৎ বলরেখাটাকে, তড়িৎ দ্বিমেরুটাকে আমরা একদম ডিটেলসে জানি। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। তাহলে প্রথম আমাদের আলোচনার বিষয় কি? তড়িৎ বলরেখা। দেখো, আমরা তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র পড়েছি আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও পড়েছি। কি আমরা কি জানি যে একটা যে কোনো চার্জ কিউকে তড়িৎ ক্ষেত্রে রাখলে বল প্রযুক্ত হয়। এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে যেদিকে তড়িৎ ক্ষেত্র সেদিকে বল প্রযুক্ত হবে, কিন্তু এটা যদি নেগেটিভ হয় যেদিকে তড়িৎ ক্ষেত্র তার অপোজিটে বল প্রযুক্ত হবে। এই জিনিসটা যদি জানতে তাহলে ভালো, আর যদি না জানো আমার আগের থিওরি লেকচারগুলো দেখো, জেনে যাবে। তো যাই হোক, এরকমভাবে আমরা জানতাম তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, জানি যে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা এটা জানি যে কার উপর বল প্রয়োগ হচ্ছে, কীরকম বল প্রয়োগ হচ্ছে, কিন্তু সেটা থিওরিটিক্যালি। তড়িৎ বলরেখা হলো সুন্দর একটা দারুণ কনসেপ্ট সেই থিওরিটিক্যাল জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্যে। তড়িৎ বলরেখা কি না, একটা দারুণ কনসেপ্ট ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটাকে ভিজুয়ালাইজ করার জন্যে। বিজ্ঞানী ফ্যারাডে প্রথম তড়িৎ বলরেখার কথা প্রথম বলেছিলেন, এবং তিনি কিভাবে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া হয় সেটা কিন্তু তড়িৎ বলরেখার মাধ্যমেই প্রথম বলেছিলেন। এবারে কিভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন, কি ব্যাপার না ব্যাপার, এই সমস্ত কিছু জানার আগে চলো তড়িৎ বলরেখার জিনিসটা কি সেইটা সম্পর্কে অল্প কিছু জেনে নিই। দেখো, তড়িৎ বলরেখা হলো, প্রথমে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রের এমন কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। তাহলে তড়িৎ বলরেখা কি না, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রের এমন কিছু কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। বিজ্ঞানী ফ্যারাডে কিছু রেখার কথা বলেছিলেন যেগুলো হচ্ছে ইমাজিনারি। বাস্তবে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রে সত্যি তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ আমাদের কাল্পনিক কনসেপ্ট। কিসের জন্য কাল্পনিক কনসেপ্ট না, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্যে। বুঝতে পারলে? তাহলে তড়িৎ বলরেখা কি না, এমন একটা কনসেপ্ট বা এমন একটা রেখা যার কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। ঠিক আছে, এবার এই তড়িৎ বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্যও আছে। তড়িৎ বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্যও আছে। কি সেই বৈশিষ্ট্য চলো দেখে নেই। এবার তড়িৎ বলরেখা যেহেতু ইমাজিনারি বা কাল্পনিক রেখা, অতএব আমাদের ইমাজিনেশন অনুযায়ী নিশ্চয়ই এর কিছু বৈশিষ্ট্যও থাকবে। এই তড়িৎ বলরেখা নিশ্চয়ই কিছু প্রপার্টিও ফলো করবে। কি সেই বৈশিষ্ট্য, কি সেই প্রপার্টি, সেগুলো এবার আমরা জেনে নেব। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। দেখো, প্রথম বৈশিষ্ট্য, এটি একটি কাল্পনিক বলরেখা। এটা আমি লিখলাম না, ঠিক আছে, এটা আমি লিখলাম না যেহেতু ডেফিনেশনে লিখে দিয়েছি। দ্বিতীয় জিনিস থেকে শুরু করছি। জানবে তড়িৎ বলরেখা সবসময় ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। তড়িৎ বলরেখা কি হয়
না ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। যেমন আমি একটা শুধু ধনাত্মক আধান দেখাচ্ছি, এইটা ধরো একটা ধনাত্মক আধান। আমি যদি ভাবি যে শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখা কেমন হবে, সেটা এরকম হবে। ধনাত্মক আধান থেকে শুরু হবে, তাহলে এখানে যেহেতু ঋণাত্মক আধান নেই, একদম অসীমে গিয়ে শেষ হবে। বুঝতে পারলে? অসীম পর্যন্ত তো আমি লাইন টানতে পারবো না, সেই জন্য এতটাই টেনে দেখালাম। আর এই তীর চিহ্ন যেগুলো, এই তীর চিহ্নগুলো কি নির্দেশ করছে? না এই তীর চিহ্নগুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করছে। আবার এখানে যদি একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধান থাকে, তাহলে কিন্তু অসীম থেকে বলরেখাগুলো শুরু হবে, দিয়ে কি হবে, ঋণাত্মক আধানে এসে শেষ হবে। অসীম থেকে শুরু হবে, ঋণাত্মক আধানে এসে শেষ হবে। এরকম তোমরা আরো বাড়িতে বসে বসে 50টা দাগ টানবে, আমি আপাতত এতগুলোই দাগ টেনে দেখালাম। ঠিক আছে, তাহলে তড়িৎ বলরেখা কি না ধনাত্মক আধানে থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। প্রথম বৈশিষ্ট্য, তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয় ও ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। ঠিক আছে, এরপরে তোমরা লেখো, এটা আমি আর লিখছি না, যে বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি কিন্তু আধান থেকে শুরু হয়ে অসীমে গিয়ে শেষ হয়, এবং বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি কিন্তু অসীম থেকে শুরু হয়ে সেই ঋণাত্মক আধানে এসে শেষ হয়। কেমন? যেরকম আমি দুটো ছবিতে তোমাদের এঁকে দেখালাম, এই ছবিগুলো আবার পরেও আঁকবো। ঠিক আছে, এরপরে তোমরা কিন্তু লিখে নাও যে বিচ্ছিন্ন ধনাত্মক আধান বা ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে। সেকেন্ড প্রপার্টি, যেটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো এই যে ইম্পর্টেন্ট, আমি এখানে আই লিখে দিচ্ছি, তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না? না দেখো, তড়িৎ বলরেখার ডেফিনেশনে আমি কি বলেছিলাম, যে তড়িৎ বলরেখা এমন ইমাজিনারি রেখা যেগুলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে সেই তড়িৎ বলরেখার উপর অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তড়িৎ বলরেখা কি এমন কাল্পনিক রেখা যেই রেখার কোনো বিন্দুতে স্পর্শক ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এবারে যদি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে যায়, তাহলে ওই বিন্দুতে নিশ্চয়ই আমরা দুটো স্পর্শক টানতে পারবো। কি তাহলে তো একটাই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো দিক হবে, যেটা কি বাস্তবে সম্ভব? কোনোদিন সম্ভব না। সেই জন্যই কিন্তু তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখা কেন পরস্পরকে ছেদ করে না? না জানবে, যেহেতু তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে গেলে একটি বিন্দুতে আমরা ওই দুটি বলরেখার জন্য দুটো স্পর্শক টানতে পারবো। অতএব তড়িৎ বলরেখার ডেফিনেশন অনুযায়ী কিন্তু ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে দুটো দিক হওয়ার কথা, যা বাস্তবে অসম্ভব। সেই জন্যই কিন্তু তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। এবার তোমরা বলবে যে এই যে দাদা এখানে একটা চার্জ আছে আর এইরকম তিনটে চার্জ আছে, এই চার্জের জন্য তড়িৎ ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে আর এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে, তাহলে তো এই বিন্দুর ক্ষেত্রে দুদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক আছে। কি এখানে ধরো 2q আছে, এখানে 3q আছে, তাহলে এখানে এদিকে কাজ করছে আর এখানে এদিকে কাজ করছে। তাহলে তোমরা বলবে যে তাহলে তো q যে বিন্দুতে আছে, এটা ধরো এই বিন্দু, এখানে তো ফিল্ডের দুটো অভিমুখ আছে। আরে গাধা, এই দুটো অভিমুখ থাকলে এর তো যে কোনো একটা লব্ধি বেরাবে, আলটিমেট তো একটাই হবে। এই দুটো যদি আমি ভেক্টর এই উপাংশ বের করে যোগ করে দেই, তাহলে তো নিশ্চয়ই একটাই দিক বেরাবে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট কিন্তু একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের একটাই অভিমুখ থাকে। বুঝতে পারলে তো? সেই জন্য তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে কিন্তু ছেদ করতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। থার্ড প্রপার্টি লেখো, না তড়িৎ বলরেখাগুলি কি হয়,
পরিবাহীকে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। এটা থার্ড প্রপার্টি। এরকম অনেক প্রপার্টি আছে। এবার ফিফথ প্রপার্টি কি হবে না, একই পরিবাহীতে কিন্তু তড়িৎ বলরেখাগুলি শুরু ও শেষ দুটোই হতে পারে না। একই পরিবাহীতে তড়িৎ বলরেখাগুলি শুরু বা শেষ হতে পারে না। কেন পারে না? না একটা ধরো আধান বা পরিবাহী, সেটা হয় পজিটিভ হবে না হলে নেগেটিভ হবে, হ্যাঁ কি না? যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ বলরেখাগুলি শুরু হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে তড়িৎ বলরেখাগুলি শেষ হবে। তাহলে একটাই পরিবাহী তো পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে না। সেই জন্য এই কনসেপ্টটা থেকে আমরা বলতে পারি যে একই পরিবাহীতে তড়িৎ বলরেখাগুলি শুরু বা শেষ হতে পারে না। তাহলে এটা লিখে নাও। একই পরিবাহীতে তড়িৎ বলরেখাগুলি শুরু বা শেষ হতে পারে না। বুঝতে পারলে? অতএব এখান থেকে আমরা বলতে পারি, এটাও বলতে পারি যে ফাঁপা পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, এটাও লিখে দাও। এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, ফাঁপা পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর প্রপার্টি। ঠিক আছে, তাহলে 4টে প্রপার্টি দেখলাম। এর পরের প্রপার্টি গুলো চলো দেখে নিচ্ছি আবার। তড়িৎ বলরেখার দুই প্রান্তেই কিন্তু সমপরিমাণ আধান থাকে, দুই প্রান্তে সমপরিমাণ আধান থাকে। ঠিক আছে, আর 6 নম্বর প্রপার্টি দেখো, একটু আগে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে দিক কিভাবে নির্ণয় করব তড়িৎ বলরেখার সাহায্যে, যে তড়িৎ বলরেখাটার কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, সেই স্পর্শক যেদিকে হবে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যেরও কিন্তু দিক সেই দিকে হবে। কিন্তু আমি যদি মান নির্ণয় করতে চাই, মান কিভাবে নির্ণয় করা হয় জানো তো? এখানে যেমন ধরো এটা তড়িৎ বলরেখা প্লাস চার্জের জন্য, এবার প্রত্যেকের এরকম দিক এই দিকে আছে, আমি আঁকলাম না। এখানে একটা ছোট্ট অংশ নিলাম, এইখানে একটা ছোট্ট অংশ গোল অংশ নিলাম, আর এইখানে একটা ছোট্ট অংশ নিলাম। তাহলে এই অংশের মধ্যে কোন অংশে বেশি পরিমাণ তড়িৎ বলরেখা আছে? এই অংশটায়। তাহলে কিন্তু এই অংশের এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বেশি হবে এখানের থেকে। তাহলে যেই অংশে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি হয় সেই অংশে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি হয়। কি, এইটা ধরো এখানে একটা চার্জ আছে কিউ, তার এইখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে এ পয়েন্টে না বি পয়েন্টে বেশি হবে? এটা ধরো আর ডিসটেন্স, এটা 2r ডিসটেন্স, আর এই বেশি হবে। সূত্র তো জানো, সূত্র জানো কি জানো না? E সমান 1/4πε0 q/r, আর এখানে কি হবে q/r স্কয়ার, আর এখানে হবে 2r এর হোল স্কয়ার। তাহলে কিসে বেশি হবে? এখানে নিশ্চয়ই বেশি হবে, এই সামনেটায়। দূরে গেলে নিশ্চয়ই কম হবে। কি, এই জিনিসটাকে আমি বলরেখার সাহায্যে কিভাবে এক্সপ্লেন করব না, এই জিনিসটাকে আমি বলরেখার সাহায্যে এক্সপ্লেন করব বলরেখার ঘনত্ব দিয়ে। এখানে একটা ছোট্ট অংশ নিলাম, এখানে দেখছি 3টে বলরেখা পাস করছে। এখানে কি 3টে আছে? আরো এর মধ্যে অনেক বলরেখা আছে, আমি তো অসংখ্য বলরেখা এঁকে দেখাতে পারবো না, সেই জন্য 3টে এঁকে দেখালাম। আর সেম পরিমাণ অংশে এখানে একটা বলরেখা পাস করছে। তাহলে আমরা কি বলতে পারি যে তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে বেশি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কিন্তু সেখানে বেশি। তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে বেশি হয়
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কিন্তু সেখানে বেশি হয়। এটা আমি কিভাবে একটা কিউ চার্জ দিয়ে উদাহরণ দিলাম বুঝতে পেরেছো তো? এখানে ধরো কিউ চার্জ আছে, একটা পয়েন্ট এ যার ডিসটেন্স আর, আর একটা পয়েন্ট বি যার ডিসটেন্স 2r। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সূত্র অনুযায়ী আমরা কি জানি? E সমান 1/4 পাই এপসাইলন 0 q বাই r স্কয়ার। এখানে E1 মানে a বিন্দুতে বাই EA, আর EA B বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড EB সমান 1/4 পাই এপসাইলন 0 q বাই 2r স্কয়ার। কি তাহলে এই EA টা তো বেশি হলো EB থেকে। সেই জিনিসটাকে আমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা দ্বারা কিভাবে এক্সপ্লেন করছি না, যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি হবে সেখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে। এই পোরশনে যেহেতু তড়িৎ বলরেখার ঘনত্বটা বেশি আছে, এই পোরশনে এই ছোট্ট অংশে যেহেতু তিনটে তড়িৎ বলরেখা পাস করছে, সেহেতু কিন্তু এইখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি হয়। তাহলে দেখতে পাচ্ছ যে তড়িৎ বলরেখা কাল্পনিক হলেও কতটা রিয়েলিস্টিক, কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি জিনিসগুলোকে। এরপরে দেখো, এরপরে আরো দুটো পয়েন্ট আছে। তোমাদের যেরকম নাম্বার থাকবে সেরকম হিসাবে কিন্তু তোমরা লিখবে। যদি ধরো 3 নাম্বার থাকে, প্রথমে এই 6টা পয়েন্টই লিখে দেবে, ঠিক আছে? 3 নাম্বারের জন্য 6টা পয়েন্ট মাস্ট লিখতে হবে। আর এরপরে এর পরের পয়েন্টগুলো ইম্পর্টেন্ট নয় না, কিন্তু এই 6টা পয়েন্টই আগে লেখার চেষ্টা করবে, বুঝলে? এরপরে আমরা আসবো 7 নম্বর আর 8 নম্বর পয়েন্টে। 7 পয়েন্ট কি না, তড়িৎ বলরেখাগুলি টান টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর হওয়ার চেষ্টা করে। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে দৈর্ঘ্যের লম্ব বরাবর বিকর্ষণ করে। এই হলো দুটো ধর্ম, এবং এরপরে এই দুটো ধর্মের আমি তোমাদেরকে কাজ বলবো। কি ধর্ম? তড়িৎ বলরেখাগুলি টান টান করা স্থিতিস্থাপক তারের মতো, মানে এটা ধরো স্থিতিস্থাপক তার, ঠিক আছে? এটাকে টান টান করলে যেরকম হবে সেরকম কিন্তু দৈর্ঘ্য বরাবর হওয়ার চেষ্টা করে। এই প্রপার্টিটার সাহায্যে কিন্তু বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? আর তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে দৈর্ঘ্যের লম্ব বরাবর বিকর্ষণ করে। আর এইটার সাহায্যে কিন্তু সেম টাইপের আধানের মধ্যে, এই প্রপার্টিটার সাহায্যে সেম টাইপের আধানের মধ্যে বিকর্ষণ বল যেটা হয় সেটা এক্সপ্লেন করা যায়। বিজ্ঞানী ফ্যারাডে কিন্তু এই যে একটু আগে প্রথমেই বলেছিলাম না, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এক্সপ্লেন করেছিলেন, এই দুটো প্রপার্টি থেকে আমরা বুঝতে পারি যে কেন নেগেটিভ আধান আর পজিটিভ আধান পরস্পরকে অ্যাট্রাক্ট করে, আর এই প্রপার্টিটা থেকে আমরা বুঝতে পারি যে কেন সেম টাইপের আধান পরস্পরকে রিপেল করে বা বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে তড়িৎ বলরেখাগুলির প্রপার্টি জানলে, তড়িৎ বলরেখা কি জানলে, যে তড়িৎ বলরেখা একটা বলরেখা, তড়িৎ বলরেখা একটা বলরেখা নয়, তড়িৎ বলরেখা হলো একটা কাল্পনিক রেখা, যেটা কি না তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, সেই বলরেখার উপর অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করবে, ঠিক আছে? তড়িৎ বলরেখার প্রপার্টিগুলো জানলাম। এবারে আমরা কি দেখব না, দুটো আধান, একটা প্লাস আর একটা মাইনাস, এই দুটো আধানের মান যদি সমান হয় কিন্তু আধান দুটোর প্রকৃতি বিপরীত, মানে একটা যদি প্লাস হয় আর একটা যদি মাইনাস হয়, তার ক্ষেত্রে বলরেখা কিরকম দেখতে হবে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে এঁকে দেখিয়েছিলাম যে পজিটিভ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা কেমন হয় না, এটা একটা পজিটিভ আধান, এর ক্ষেত্রে বলরেখাগুলি আধান থেকে বেরিয়ে অসীম দূরত্বে চলে যায়, কি? আর নেগেটিভ আধানের ক্ষেত্রে কি হয়
অসীম থেকেই আধানের দিকে চলে আসে, এরকম হয় না? ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কি করব না, এই যে দুটি সমপরিমাণ ও বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে বলরেখা কেমন হবে সেটা দেখব। বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে বলরেখা, এটা কেমন হবে? দিয়ে এইবারে সরি তোমরা মাঝখানে যত ইচ্ছা লাইন টানতে পারো। এই ডাইরেকশনটা কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিবে, কেন না পজিটিভ থেকে বেরোয়, নেগেটিভের দিকে ঢুকে। এই দুটো থেকে আমরা এই ডাইরেকশনটা বলতে পারি কি, আর এইটাও আমরা এরকম দিতে পারি। এই দেখো, তাহলে এইটা হলো দুটি সমপরিমাণ ও বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে বলরেখা কেমন হবে সেটা ডায়াগ্রাম। বুঝতে পারলে? এটা কোথা থেকে আমরা করলাম? যে আমরা জানতাম যে পজিটিভ একটা একক ধনাত্মক পজিটিভ আধানের ক্ষেত্রে বলরেখা কেমন হয়, আর একক ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা কেমন হয়, সেটা থেকে আমরা কি করলাম না, দুটি সমপরিমাণ বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে বলরেখা কেমন হয় সেটা দেখালাম। আবার যদি একটা প্লাস একটা মাইনাস না হয়ে দুটোই প্লাস হয় তাহলে কি হবে? এটা একটু ভাবার চিন্তা করো দেখি, ভিডিওটা পজ করে এটা নিজে একটু করার চিন্তা করো। ভাবলে এবার দেখো তোমার ভাবনার সাথে আমার বলরেখাগুলো মিল খাচ্ছে কিনা। ডাইরেকশন কোন দিকে হবে? বাইরের দিকে সব সময়। ঠিক আছে, এখানে এরকমও দিতে পারো, আরো একটা এঁকে দাও। সিমিলারলি আরও একটা আঁকতে পারো। আসলে কি বলতো, অসংখ্য বলরেখা এর মাঝেও আঁকা যায়, ঠিক আছে, অসংখ্য বলরেখা আঁকা যায়, কিন্তু আমরা তো অসংখ্য আঁকতে পারবো না, তাই না? যাই হোক, দেখো এই মাঝের অঞ্চলে কিন্তু কোনো বলরেখা নেই। এই অঞ্চলে কোনো বলরেখা আছে কি? এই অঞ্চলে কিন্তু কোনো বলরেখা নেই। তাহলে এই অঞ্চলটার আমরা একটা নাম দিয়েছি, কি নাম না, উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল না বলে এখানের পয়েন্টটাকে উদাসীন বিন্দু বলা যায়। এখানে ধরো একটা পয়েন্ট আছে যেখানে কোনো বলরেখা নেই, সেটাকে আমরা উদাসীন বিন্দু বলবো। উদাসীন বিন্দু, যেখানে কোনো বলরেখা থাকে না। আচ্ছা, বলরেখা থাকে না মানে কি? বলরেখা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে। কি বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। যদি কোথাও বলরেখা বেশি থাকে তার মানে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি, যদি বলরেখা কম থাকে তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কম, যদি কোথাও বলরেখা না থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? শূন্য। তাহলে এই উদাসীন বিন্দুতে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। এটাকে আমরা অন্য একভাবে এক্সপ্লেন করতে পারি। কিভাবে না, ধরো এটাকে আমি প্লাস কিউ চার্জ ভাবলাম, আর এটাকেও প্লাস কিউ চার্জ ভাবলাম, ঠিক আছে, যেহেতু দুটো একই সমপরিমাণ সম টাইপের আধান, আর এটা কি ছিল? সমপরিমাণ কিন্তু বিপরীত টাইপের আধান। এর মাঝে যদি একটা বিন্দু থাকে এ, তাহলে এই বিন্দুতে কি এর জন্যে ইলেকট্রিক ফিল্ড আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড পরস্পর বিপরীতমুখী না? হ্যাঁ কি না? বিপরীতমুখী তো। তাহলে কি হবে না, এর ইলেকট্রিক ফিল্ড আর এর ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে কি এই বিন্দুতে বড় হয়ে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাবে। সেই সেম কনসেপ্ট থেকে তো আমরা এখানে বলতে পারি যে দুটো চার্জ থাকলে তার এখানের উদাসীন বিন্দুতে কিন্তু কোনো বলরেখা থাকবে না। বুঝতে পারলে? এখানে কি কিউ আর এই বিন্দুতে এর জন্য ইলেকট্রিক ফিল্ড, এখানে তুমি একটা ইউনিট চার্জও বসাতে পারো বা এনাদার কোনো চার্জ কিউ ডটও বসাতে পারো। তাহলে কিউর জন্যে এর ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে
আর এই কিউর জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তার অপোজিটে হবে, তাহলে তারা কি একে অপরকে ক্যান্সেল করে দেবে। কি তাহলে কি হচ্ছে, এই বিন্দুতে টোটাল কোনো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকছে না, দেখতে পেলে। তো সেই জন্য এখানে তড়িৎ বলরেখা কিন্তু কোনো নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বলরেখার কনসেপ্টের কিন্তু এক্স্যাক্টলি একটা মানে মানে আছে, ঠিক আছে, কোনো মানে ছাড়া বলরেখার কনসেপ্ট হয়নি। এটা একটা ইমাজিনারি বা কাল্পনিক রেখা হলেও কিন্তু কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ভিজুয়ালাইজ করছি আস্তে আস্তে তোমরা এবার বুঝতে পারছো। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম, আরেকবার রিক্যাপিচুলেশন করে নেওয়া যাক। প্রথমে আমরা কি পড়লাম যে তড়িৎ বলরেখা কি। তড়িৎ বলরেখা হলো এমন এক ধরনের কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করে। এটা কিন্তু কাল্পনিক রেখা, এর কোনো অস্তিত্ব নেই। তারপরে এর আমরা বিভিন্ন প্রপার্টি পড়েছি যে এক বিন্দু থেকে শুরু হয়ে সেই বিন্দুতেই শেষ হতে পারে না, পজিটিভ থেকে শুরু হয় নেগেটিভে শেষ হয়, বিচ্ছিন্ন আধান ধনাত্মকের ক্ষেত্রে ওই আধান থেকে শুরু হয়ে অসীমে গিয়ে শেষ হয়, বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হয় না অসীম থেকে শুরু হয়ে ওই আধানে গিয়ে শেষ হয়। এবং এটাও পড়েছি আমরা যে তড়িৎ বলরেখার ধর্মের সাহায্যে কিভাবে দুটো সম টাইপের আধানে সেম টাইপের আধানের মধ্যে বিকর্ষণ ব্যাখ্যা করা যায় আর দুটি বিপরীত টাইপের আধানের মধ্যে আকর্ষণ ব্যাখ্যা করা যায়। কি বলরেখার লাস্টের দুটো পয়েন্ট তো এটাই ডিনোট করেছিল যে কিভাবে দুটো সেম টাইপের আধানের মধ্যে বিকর্ষণ হয় আর দুটো বিপরীত টাইপের আধানের মধ্যে আকর্ষণ হয়। তাহলে এই জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত জেনেছি। তার সাথে জেনেছি যে দুটো সেম টাইপের আধান থাকলে তার বলরেখাগুলো কীরকম দেখতে হবে, দুটো অপোজিট টাইপের আধান থাকলে তার বলরেখাগুলো কীরকম দেখতে হবে। তাহলে এবার কি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো যে কীরকম বলরেখার সাহায্যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে ফিজিক্সের মাধ্যমেও কিন্তু এক্সপ্লেন করা আছে থিওরিটিক্যালি। এই দেখো এখানে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন কীভাবে করলাম না, ধরো দুটো এটা সমপরিমাণ চার্জ, মাঝখানে একটা বিন্দু আছে বা কোনো এখানে ইউনিট আধানও ভাবতে পারো বা একটা কিউডট আধান আছে, তাহলে কি হবে দুটো এর জন্য ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। সেই জন্যে কিন্তু এই বিন্দুতে কোনো বলরেখা থাকছে না। কি আবার কি তড়িৎ বলরেখা সম্পর্কে আরেকটা জিনিস তোমরা নোট করে রাখো, এতটা হয়ে গেছে তো। যদি বলে কোন তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বলরেখা কি হবে, তাহলে তোমরা কি করবে জানো তো, যে একক ধনাত্মক আধান একটা রেখে দেবে। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রেখে দিলেই সেটা যেদিকে যাবে সেটাই হলো তড়িৎ বলরেখা। আমি লিখেই দেই, তড়িৎ ক্ষেত্রে একটি, আচ্ছা একক না বলে রেখো মুক্ত ধনাত্মক আধানকে, একক না রেখে আমি ধরো সেটাকে 2 দিয়ে গুণ করে রেখে দিলাম, তাহলে কি হবে না, সেটা না, একটি মুক্ত ধনাত্মক আধানকে রেখে দিলে সেটি যে পথে গমন করে সেটাই হলো তড়িৎ বলরেখা। এটা অল্টারনেটিভ ডেফিনেশন হিসাবে তোমরা লিখতে পারো, তড়িৎ বলরেখা। ঠিক আছে, এটাকে নোট বলে লিখে রাখো তোমরা, নোট। নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা। কতটা রিয়েলিস্টিক দেখো, তড়িৎ বলরেখা থেকে আমরা সব বলতে পারছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে, তড়িৎ কোথায়, তড়িৎ প্রাবল্যের মানটা বেশি হবে না কম হবে। আমি কি বলেছিলাম, যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি, কি এটাও জানতে পারছি। তারপরে এই যে উদাসীন পয়েন্টের কনসেপ্টটাও আমরা বলতে পারছি। এরপরে দেখবো যে তড়িৎ বলরেখা থেকে আমরা তড়িৎ বলরেখা থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো তো যে কতটা রিয়েলিস্টিক।
তড়িৎ বলরেখা তাহলে কতটা রিয়েলিস্টিক টুল ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ভিজুয়ালাইজ করার জন্য। কি তোমরা কি এগুলো কোনোদিন ভেবেছিলে? নিজে পড়লে কি ভাবতে যে কেন তড়িৎ বলরেখার ইউজটা হচ্ছে? কিন্তু এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস পড়ানোর সময় আস্তে আস্তে বলে যাচ্ছি যে দেখো ইলেকট্রিক ফিল্ডের সাথে এটা কতটা কানেক্টেড, দেখো কিভাবে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে জানা যাচ্ছে, দেখো এইসব কিন্তু অন্য জায়গায় হয়তো তোমাদেরকে বলা হয় না। এটাই তো ফিজিক্স, বাকিগুলো তো ক্যালকুলেশন। কি বাকিগুলো তো ক্যালকুলেশন, এটাই তো ফিজিক্স। বাকি যেগুলো করো ধরো এরপরে তোমরা তড়িৎ দ্বিমেরু পড়বে, সেখান থেকে ক্ষেত্র প্রাবল্য বের করবে, সেগুলো তো ক্যালকুলেশন না। ফিজিক্স তো এটাই যে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে ভিজুয়ালাইজ করার জন্যে আমরা তড়িৎ বলরেখার কনসেপ্টটা নিয়ে আসছি। যাই হোক, দেখো আমরা জানি কি একটা চার্জ যদি কিউ থাকে, এইটা তোমাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে যতক্ষণ না তোমাদের গসের সূত্র পড়বে। গসের সূত্র পড়ে নিলে কিন্তু কোনো বুঝতে অসুবিধা হবে না, এখনো বুঝতে হবে না, আমি বলে দিচ্ছি। আমরা জানি কিউ পরিমাণ আধান থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হয়। বলরেখা নির্গত হয়। তুমি বলবে স্যার আমরা জানি বললেন, আমি তো জানি না। যেমন তো আমি বলে দিচ্ছি যে এরপরে গসের সূত্র পড়বে। গস কি বলেছিলেন না, একটা যদি বদ্ধ তল থাকে সেখানে যদি কিউ পরিমাণ আধান থাকে এবং সেটা যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যমে থাকে, তাহলে সেখান থেকে নিশ্চিত আধানের পরিমাণ হয় কিউ বাই এপসাইলন। মানে কোনো বদ্ধ তলে থেকে নিশ্চিত বলরেখা হলো ওই বদ্ধ তলের আধানের 1/এপসাইলন গুণ। ঠিক আছে, সেখান থেকে আমরা এটা বলতে পারি কিউ পরিমাণ আধান থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হয়। এর নেক্সট ভিডিওতে গসের ল সম্পর্কে ভিডিও আসবে। কিউ পরিমাণ আধানটা এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যমে আছেই বলে কিন্তু কিউ বাই এপসাইলন পরিমাণ হচ্ছে। এটা যদি এপসাইলন 0 বিশিষ্ট তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে থাকতো তাহলে এখানে হতো কিউ বাই এপসাইলন। খুবই সিম্পল কনসেপ্ট। কি এবার কি বলেছে না, কিউ একটা আধান থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয়। এবার আমরা কি করব, এই কিউ বাই আধানকে ঘিরে একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করে নেব। ঠিক আছে, কিউ আধানকে ঘিরে আর ব্যাসার্ধের গোলীয় তল কল্পনা করা হলো। গোলীয় তল কল্পনা করা হলো। ঠিক আছে, একটা গোলীয় তল যার ব্যাসার্ধ আর। আচ্ছা, এই গোলীয় তলের ক্ষেত্রফল কত? এই যে গোলীয় তল মানে এই যে একটা বল কল্পনা করা হলো ধরো, ঠিক আছে, 3D বল, সেই গোলীয় তলের ক্ষেত্রফল কত? 4πr²। এগুলো জানো তো? গোলীয় তলের ক্ষেত্রফল সমান 4πr²। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছি, কিউ বাই আধান থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হবে। ঠিক আছে, যত বলরেখা নির্গত হবে তার মান কত না কিউ বাই এপসাইলন। এটা আমি এঁকে দেখালাম। ঠিক আছে, এবার আমি যদি এর সাইডে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলীয় তল কল্পনা করি, তাহলে সেই গোলীয় তল বরাবরও কিন্তু কিউ বাই এপসাইলন পরিমাণই বলরেখা নির্গত হবে। কি কারণ এই কিউ আধান ছাড়া তো আর কোনো আধান নেই, তাহলে এই গোলীয় তল বরাবরও কিন্তু কিউ বাই এপসাইলন পরিমাণ আধান নির্গত হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 4πr² ক্ষেত্রফল থেকে কিউ বাই এপসাইলন বলরেখা নির্গত হয়। বলরেখা নির্গত হয়, এটাই তো হবে। কেন না, আমরা এখানে কি বলেছি, কিউ আধানের জন্য কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হবে গাউসের সূত্র থেকে। অতএব আমরা যদি একটা এই কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের গোলীয় তল কল্পনা করি, সেখান থেকেও নিশ্চয়ই সেম পরিমাণ বলরেখা নির্গত হবে। এই একটাই তো আধান আছে, অতএব গোলীয় তলের ক্ষেত্রফল যদি 4πr² হয়, অতএব 4πr² ক্ষেত্রফল থেকে কিউ বাই এপসাইলন পরিমাণ বলরেখা নির্গত হয়। অতএব একক ক্ষেত্রফল থেকে কত হবে, কিউ বাই এপসাইলন বাই 4πr²। কিউ বাই এপসাইলন বাই 4πr² সমান কিউ বাই 4πεr²। এই সংখ্যক বলরেখা তৈরি হবে, হ্যাঁ কি না?
এটা তো ঐকিক নিয়ম, এটা বুঝতে আবার অসুবিধা আছে নাকি? যাই হোক, এটা হলো তাহলে কিউ বাই এপসাইলন বাই 4πr² পরিমাণ বলরেখা নির্গত হবে একক ক্ষেত্রফল থেকে। এবার কিউ বাই 4πε/r², এটা কার রাশিমালা? ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা না? হ্যাঁ কি না? কিউ বাই 4, এইটা তো ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা, যদি না বুঝতে পারো আরও ভালো করে লিখে দিচ্ছি। 1/4πε ইন্টু কিউ বাই r², এটাই তো কিউ বাই 4πε/r² লেখা আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা না? হ্যাঁ কি না? অতএব আমরা বলতে পারি যে একক ক্ষেত্রফল থেকে যত পরিমাণ বলরেখা নির্গত হয় সেটাই কিন্তু তড়িৎ বলরেখা, সরি, একক ক্ষেত্রফল থেকে যত পরিমাণ বলরেখা নির্গত হয় সেটাই কিন্তু ওই ক্ষেত্রফলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা বলতে পারি তো। এখানে আমি ধরো একটা পয়েন্ট কল্পনা করলাম, এখানে একটা পয়েন্ট কল্পনা করেছি এ, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আর ডিস্টেন্সে আছে, তাহলে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এটা মুছে দাও, আমি এখানে এটা তোমাদেরকে বলছি না যে এর সাথে সমান। এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? 1/4πε ইন্টু কিউ বাই r², হ্যাঁ কি না? তাহলে কি এই দুটো জিনিস সমান আমরা দেখতে পাচ্ছি? সমান দেখতে পাচ্ছ তো, হ্যাঁ কি না বলো আমাকে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দু সংলগ্ন একক ক্ষেত্রফল বরাবর লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সঙ্গে সমান। কি কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দু সংলগ্ন একক ক্ষেত্রফল বরাবর লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সঙ্গে সমান। এটাই কি তড়িৎ বলরেখা থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন। এটা তোমাদের দিতেই পারে পরীক্ষায় যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন বলো তড়িৎ বলরেখা থেকে, ঠিক আছে? তাহলে তড়িৎ বলরেখা জিনিসটা আমরা পুরোটা জানলাম। তড়িৎ বলরেখা সম্পর্কে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তড়িৎ বলরেখা সম্পর্কে আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলবে। নেক্সট আমরা যে জিনিসটা করাবো সেটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা কি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরু, ইংলিশ টার্মটাও লিখে রাখছি, ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু আর ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? দেখো, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল দুটো যদি সেম টাইপের আধান, দুটো যদি সেম মানের আধান, একটা দুটোই কিউ কিন্তু ভিন্নধর্মী, একটা -q আর একটা +q, দুটি যদি সেম টাইপের আধান এবং ভিন্নধর্মী আধান পরস্পর থেকে অল্প দূরত্বে থাকে, ধরলাম এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12, তাহলে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলবো? তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি না, দুটি সমমানের ভিন্নধর্মী আধান পরস্পর থেকে অল্প দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান পরস্পর থেকে অল্প দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে
তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলবো। তাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলবো। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর ডেফিনেশনটা লিখলাম কি না, দুটি অপোজিট ধর্মী বা ভিন্ন ধর্মী সমমানের আধান পরস্পর থেকে অল্প দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলবো। আচ্ছা, এই তড়িৎ দ্বিমেরুর পুরো আধান কত? তড়িৎ দ্বিমেরুর টোটাল আধান কত? এই যে সংস্থাটা গঠন হয়েছে এটা কিন্তু এর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত? মাইনাস কিউ প্লাস প্লাস কিউ সমান কি 0। তাহলে তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত? তড়িৎ দ্বিমেরুর মোট আধান সমান মাইনাস কিউ প্লাস প্লাস কিউ সমান 0। ঠিক আছে, দেখো মজার জিনিস এটা যে দুটো সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী আধান স্বল্প দূরত্ব থেকে এমন একটা সংস্থা গঠন করলো যার টোটাল আধান বা টোটাল চার্জ কিন্তু 0, কিন্তু এই তড়িৎ দ্বিমেরু বা এই পুরো সংস্থার জন্যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 নয়। ঠিক আছে, এই জন্যেই আমাদের পড়া। আমরা সাধারণত কি জানি যে একটা এখানে যদি চার্জ কিউ থাকে তাহলে এখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই সমান 1/4πε0 Q/r²। কি এটা তো আমরা জানি সূত্র। এখানে একটা কিউ চার্জ থাকলে এর থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ই সমান এটা হয়। এবার এই চার্জটার মান যদি 0 হয় তাহলে এখানেও 0 হিসাবে ইলেকট্রিক ফিল্ড কি 0 হবে? তো হবে কি হবে না? অবশ্যই 0 হবে। কিন্তু এই সংস্থাটার টোটাল চার্জ কত? 0। কিন্তু এর জন্য আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্র 0 হচ্ছে না। এই জন্যই কিন্তু আমাদের এই তড়িৎ দ্বিমেরুটা পড়া। ঠিক আছে, আমরা দেখব যে এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো এর অক্ষ বরাবর একটা বিন্দু থাকলে সেখানে তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে, এর লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দু থাকলে সেখানে তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে, বা যে কোনো একটা বিন্দু থাকলে তার তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে। আবার এই সংস্থার মধ্যে দেখব, এই তড়িৎ দ্বিমেরু যে সংস্থা এর একটা পোটেনশিয়াল এনার্জি আছে, একে তড়িৎ ক্ষেত্রে রাখলে ডিফ্লেক্ট করছে কিভাবে টর্ক ক্রিয়া করছে, সমস্ত জিনিস কিন্তু আমরা পড়ব। খুব ইন্টারেস্টিং জিনিসগুলো হতে চলেছে। কি ইন্টারেস্টিং না? আমরা কি জানি যে একটা আধান থাকলে কি একটা আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ই সমান 1/4πε0 Q/r², এসআই পদ্ধতি বায়ু মাধ্যম। এবার আধানটা যদি 0 হয়ে যায় ইলেকট্রিক ফিল্ডটাও তো 0 হওয়ার কথা, কিন্তু তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এরকম হয় না। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তো টোটাল আধান কত? 0 মাইনাস কিউ আর প্লাস কিউ। তড়িৎ দ্বিমেরু যে সংস্থাটা গঠন করেছে তার টোটাল আধান কত? 0, কিন্তু এর জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র 0 নয়। তাহলে এটা আমরা লিখে নেব। ঠিক আছে, মোট আধান 0 হলেও তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু 0 নয়। এবার বুঝতে পারছো কেন আমরা তড়িৎ দ্বিমেরুটা পড়ছি না? চার্জ 0 হলে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, কিন্তু দুটো বিপরীত পরিমাণ চার্জ যার টোটাল চার্জ 0 তারা এমন একটা সংস্থা বানিয়ে ফেলছে যার কিন্তু আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে। ঠিক আছে, এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, তার এই দুটো একসাথে এত দূরে আছে মানে এটা একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, তারা কীরকম বিহেভ করবে ইলেকট্রিক ফিল্ডে সবই জানবো। তার আগে তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আমরা আর একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি না? তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা রাশি। কি রাশি না? এই যে দুটো চার্জ এর মধ্যে যে কোনো একটা চার্জকে তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করলে যে রাশিটা পাওয়া যায় তাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি না? তড়িৎ দ্বিমেরু যেই চার্জ দিয়ে গঠিত তার একটা মানকে, মানে কিউ, যে কোনো একটা মান। দেখো মান মানে তুমি বলবে এখানে তো মাইনাস কিউ আছে, না এখানে আমরা মাইনাস কিউর মডিউলাসটা নিচ্ছি কিউ, এখানে বা কিউ প্লাস কিউ থাকলে মড অফ প্লাস কিউ ইকুয়াল টু কিউ, সেই কিউটাকে নিচ্ছি। মধ্যবর্তী দূরত্বকে
দুটো আধানের মানকে তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করলে যে রাশিটা পাওয়া যায় তাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ডেফিনেশনটা লিখে নাও তোমরা, এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আর এমনই কিছু ব্যাপার নয়। জানবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা ভেক্টর রাশি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, তাহলে এর মাথায় ভেক্টর চিহ্নটা দিতে হবে। এবার তোমরা বলবে স্যার ভেক্টর রাশি মানে এর দিক আছে, এর দিক কোন দিকে? না, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক নেগেটিভ চার্জ থেকে কিন্তু পজিটিভ চার্জের দিকে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই রাশিটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেরকম তোমরা দেখেছো ভর আর বেগকে গুণ করে ভরবেগ আমরা করি, ভরবেগ থেকে আমরা নানাবিধ কত কিছু জিনিসপত্র করি, তেমনি এখানেও কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থেকেও আমরা এটাকে বিভিন্ন জায়গায় কাজে লাগাবো, বিভিন্ন এক্সপ্রেশনে কাজে লাগাবো। ঠিক আছে, এখানে তো আমি তোমাদেরকে এমনি একটা এঁকে দেখালাম যে মাইনাস কিউ প্লাস কিউ, একটা বাস্তবের উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে সেখানে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটা কোন দিকে বা কিরকম ভাবে দ্বিমেরু গঠন হয়ে আছে। জলের অণু, জলের সংকেত কি? জলের সংকেত কি জানো তো? জলের সংকেত যদি না জানো তাহলে এই জলে কিন্তু ডুবে যাও তোমরা। ঠিক আছে, অক্সিজেনের কটা হাত, এগুলো কেমিস্ট্রিতে পড়েছে তো, কটা হাত কটা না হাত। অক্সিজেনের দুটো, হাইড্রোজেনের একটা, কার্বনের চারটা। যাই হোক, আমি কিন্তু কেমিস্ট্রি বেশি জানি না। ঠিক আছে, যাই হোক, এটা প্লাস প্লাস মাইনাস। আমরা কি জানি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এটা থেকে এরকম বরাবর আসবে নিশ্চয়ই, এটা থেকে এরকম বরাবর আসবে। তাহলে এর কিন্তু লব্ধিটা হবে, এটা কিন্তু ও, ঠিক আছে, এটা এইচ, লব্ধিটা হবে এইরকম দিকে। ঠিক আছে, জলের অণুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক পি অফ H2O মলিকিউল একটা এঁকে দেখালাম। এরকম অনেক আরও অণু আছে, সেগুলোরও তোমরা এঁকে দেখতে পারো। আমি বাস্তবে একটা উদাহরণ দিলাম, এটা তো আমরা ফিজিক্সের ক্যালকুলেশনের জন্য একটা আমি তোমাকে দেখিয়েছি। আর এটা একটা বাস্তবে উদাহরণ H2O এর ক্ষেত্রেও কিন্তু কীরকম দ্বিমেরু ভ্রামক থাকে জানলে। এবার তোমরা দেখবে যখন বড় ক্লাসে উঠবে, এখানে দুটো চার্জের জন্য আছে তো, সিঙ্গেল চার্জেরও দ্বিমেরু ভ্রামক থাকে। ঠিক আছে, তুমি যদি এখন তোমার স্কুলের টিচারকে গিয়ে বলো যে স্যার একটা চার্জের ক্ষেত্রে কি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট থাকবে, সে বলবে পাগলের মতো কথা বলিস না তো। ঠিক আছে, কিন্তু তোমরা উপরের ক্লাসে গিয়ে দেখবে একটা চার্জের জন্য আমরা দ্বিমেরু ভ্রামক বার করব, তিনটে চার্জের জন্য কিন্তু ডাইপোল মোমেন্ট বার করব। ঠিক আছে, তো যাই হোক, সেগুলো এখন তোমাদের জানার দরকার নেই। দ্বিমেরু পর্যন্ত কনসেপ্টগুলো বুঝলে যে দ্বিমেরু ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরু ডেফিনেশন কি। আচ্ছা, তো এখানে আমরা একটা দ্বিমেরুর এক্সপ্রেশন পেয়ে গেছি, দ্বিমেরু ভ্রামকের এক্সপ্রেশন পেয়ে গেছি। তাহলে এর ইউনিট আর ডাইমেনশনও নিশ্চয়ই আমরা বের করতে পারবো। কি? পি সমান, যেহেতু 2QL, তাহলে এর ইউনিট কত? কিউর ইউনিট কুলম ইন্টু এল এর ইউনিট মিটার। কি এটা এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ইএসইউ সেমি। আর ডাইমেনশন কত? ডাইমেনশন বা মাত্রা, কিউর মাত্রা কত? আইটি। আর এল এর মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল, এল আইটি, আইটিএল, যা ইচ্ছা লিখো তোমরা। তো এটা হলো আমাদের তড়িৎ দ্বিমেরুর বেসিকটা কমপ্লিট করলাম আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পর্যন্ত। ঠিক আছে, এরপরে আসবে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন। দেখো, তড়িৎ দ্বিমেরু আর বলরেখা এই জিনিসগুলো দেখতে গিয়ে আর তোমাদের কোনো অসুবিধা থাকলো? কত সহজেই জিনিসগুলো পড়ে নিচ্ছি না, ইজিলি। একটু কি বুঝতে অসুবিধা আছে? নেই না? এরপরে দেখবে যে ক্যালকুলেশনগুলো কিন্তু আমি কত সহজে ইজিলি করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, দেখবে খুব সুন্দর লাগছে, আস্তে আস্তে ভাল লাগছে জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু ভয় পেলে বা না পড়াশুনো করলে জিনিসগুলো সব দিনই কঠিন থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তড়িৎ দ্বিমেরুরও বেসিক জিনিসটা কিন্তু তোমরা শিখে গেলে যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক কি, সেটা ডাইরেকশান কোন দিকে হচ্ছে। ঠিক আছে, বেসিক জিনিসটা সম্পর্কে শিখে গেলে। এবার এই ভিডিওটা যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে, সেই জন্যে নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক রিলেটেড যে সমস্ত ক্যালকুলেশন, মানে একটা তড়িৎ দ্বিমেরুর জন্যে তড়িৎ ক্ষেত্র কত হবে, তার অক্ষ বরাবর থাকলে বা যে কোনো জায়গায় একটা বিন্দু থাকলে তার সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, তড়িৎ দ্বিমেরুর পোটেনশিয়াল এনার্জি কি, তড়িৎ দ্বিমেরুকে
আমি যদি একটা তড়িৎ ক্ষেত্র বরাবর রাখি সেটা কিভাবে রিঅ্যাক্ট করবে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা নেক্সট লেকচারে জানবো। ঠিক আছে, তো ততক্ষণকে বাই, ভালো থেকো।